৪৯ সদস্যের মন্ত্রিসভায় সবচেয়ে সমালোচিত ব্যক্তিটির নাম খলিলুর রহমান। আরও আছেন রবিউল আলম এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম। কিন্তু কেন? মূলত পথ চলার শুরুতেই কাটা হয়ে দাঁড়িয়েছে এসব মন্ত্রীদের পুরনো আমলনামা। আসুন দেখে নেওয়া যাক কেন এই নামগুলো নিয়ে এত সমালোচনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হওয়া ডক্টর খলিলুর রহমানকে নিয়ে। প্রথমত, তিনি ছিলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই মনে করছেন এটি গত নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করেছেন কিনা সেই সন্দেহ জোরালো হচ্ছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, তিনি অন্তর্বর্তী সরকারে বসে রাজনৈতিক লবিং করছিলেন। একজন সাবেক নিরপেক্ষ উপদেষ্টা কিভাবে একটি রাজনৈতিক দলের পূর্ণ মন্ত্রী হন তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যেও বিতর্ক চলছে। এছাড়া ২০২৫ সালের মে মাসে খলিলুর রহমানের মার্কিন নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ তুলে বিএনপি নিজেই তার পদত্যাগ দাবি করেছিল। একসময় যাকে বিএনপি সরিয়ে দেওয়ার দাবি করেছিল, এখন তাকেই গুরুত্বপূর্ণ মন্ত্রী করায় বিস্ময় প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। পরের নামটি হল শেখ রবিউল আলম, যিনি সাধারণ মানুষের কাছে টকশোর তুখোর বক্তা হিসেবে পরিচিত। ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিমকে অভিযোগে শেখ রবিউল আলমের নাম উঠে আসে। কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১৫ অক্টোবর বিএনপি তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে রবিকে স্থগিত করেছিল। তার কারণ হিসেবে বলা হয়েছিল, কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক উত্তর দিতে তিনি ব্যর্থ হয়েছিলেন। মামলার পর তিনি দীর্ঘ সময় পলাতক ছিলেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া ২০২২ সালে একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। বিতর্কিত অতীত সত্ত্বেও তাকে ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা চলছে। ইকবাল হাসান মাহমুদ টুকু নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাকে ঘিরেও বিতর্ক হচ্ছে। ২০০৭ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এক মামলায় তাকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীকালে সেপ্টেম্বর ২০২৫ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস প্রদান করে সকল অভিযোগ থেকে মুক্তি দেন। তার অতীত দণ্ডপ্রাপ্তি নিয়ে রাজনৈতিক মহলে এখনও সমালোচনা ও বিতর্ক রয়ে গেছে। এছাড়াও ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিতর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলের বিষয়ে জাতীয় পর্যালোচনা কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও নতুন মন্ত্রী হিসেবে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে বিষয়টি নিয়ে হোমওয়ার্ক করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন। এই ধীরস্থির বা পরিমাপিত অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। একই জেলা সিরাজগঞ্জ থেকে তার ভাতিজা এম এ মুহিতকেও মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্থান দেওয়া হয়েছে। একই পরিবারের 2 সদস্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তারেক রহমানের মন্ত্রিসভার অন্যতম চমক ছিল জোনায়েদ সাকি এবং নুরুল হক নূরের অন্তর্ভুক্তি। তবে এটিও বিতর্কের বাইরে নয়। জোনায়েদ সাকি বামপন্থী আদর্শের রাজনীতি করে কিছুটা ডানপন্থী বা মধ্যপন্থী দলের সাথে সরকার গঠন করায় তার নিজের দলের ভেতরেই বিভক্তি দেখা দিয়েছে। নুরুল হক নূরের বিরুদ্ধে উঠেছে আদর্শ ত্যাগ করে ক্ষমতার লোভে পড়ার অভিযোগ। তাকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়ায় বিএনপির ভেতরের অনেক ত্যাগী নেতাও ক্ষুব্ধ। তাদের মতে রাজপথের পুরনো নেতাদের বঞ্চিত করে শরিকদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ বরাবরই টকশোতে সরব। তবে তাকে নিয়ে বড় বিতর্কটি হল শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে তা বিক্রি করে দেওয়ার পুরনো অভিযোগ। নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরিবারতন্ত্রের। গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ হওয়ার সুবিধা পেয়েছেন কিনা তা নিয়ে খোদ বিএনপির ভেতরেই ফিসফাস চলছে।